সম্মানিত দর্শক, আমন্ত্রণ চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই স্বপ্ন। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় কাঙ্ক্ষিত নির্বাচনে আইন শৃঙ্খলা। কাঙ্ক্ষিত নির্বাচনে আইন শৃঙ্খলা। জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এর 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারির এই নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করেছে। নির্বাচন একটি চলমান প্রক্রিয়া, নির্বাচনের অন্যান্য কাজ চলছে। রাজনৈতিক দলগুলো যার যার মতো চেষ্টা করছে ভোটারদের কাছে টানতে। এসব বিষয়ে আলোচনা হবে, পরিবেশ নিয়ে আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমার বাম দিকে কামাল উদ্দিন সবুজ, সম্পাদক দেশ রূপান্তর এবং সাবেক সভাপতি জাতীয় প্রেস ক্লাব। আমার বামে আছেন ডক্টর আমিনুল ইসলাম, লেখক এবং শিক্ষক, স্থানীয় ইউনিভার্সিটি। আমার ডান দিকে আছেন মোহাম্মদ আরাফাতুর রহমান আপেল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং বগুড়া জেলা যুব দলেরও সাবেক সাধারণ সম্পাদক। সর্বডানে আছেন সৈয়দ নাসির, ব্যবসায়ী এবং রাজনীতি বিশ্লেষক, সমাজকর্মীও। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি। কামাল উদ্দিন সবুজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচনের রাজনৈতিক দলগুলো মনোনয়ন দিয়েছে, মনোনয়ন যাচাই বাছাই চলছে। যাদের মনোনয়ন বাতিল হয়েছে বা স্থগিত আছে তারা আবেদন করছেন নির্বাচন কমিশনে। আবেদনের মধ্যে হয়তো কারোটা ফিরে আসবে, কারোটা ফিরে আসবে না, আবার কাউকে কাউকে হয়তো হাইকোর্টে যেতে হতে পারে। এই অবস্থা আইন শৃঙ্খলা নির্বাচনের জন্য খুবই জরুরি। এই নির্বাচনের পূর্ব প্রস্তুতি বা নির্বাচনের পূর্ব পরিস্থিতি কেমন দেখছেন? আমরা তো আসলে নির্বাচনী ট্র্যাকে আগেই আমরা উঠেছি, বাংলাদেশ উঠেছে। নতুন একটা আমাদের যে 5ই আগস্টে গণ অভ্যুত্থান হয়েছে, এরপরে গত 1.5 বছরে আমরা অনেক কিছু আমরা এর মধ্যে দেখেছি। এর মধ্যে যে নির্বাচনের যে এখন আমরা যা আমাদের সামনে যা আছে, আমরা দেখছি নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য সংশ্লিষ্ট যারা আছেন নির্বাচনকে সঙ্গে জড়িত, তাদের সবাই কিন্তু এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যেটা ফেব্রুয়ারির 12 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা আমরা জানি। এবং আপনি এখানে আইন শৃঙ্খলার কথাও বলেছেন। তো নির্বাচনের জন্য কিন্তু সকল প্রার্থীতেও ঘোষণা হয়ে গেছে এবং সবাই কিন্তু যার যার নির্বাচনী এলাকায় নির্বাচনে প্রচারণাও চালাচ্ছে। বেশ অনেকদিন অনানুষ্ঠানিক প্রচারণা, হ্যাঁ, অনানুষ্ঠানিকভাবে চালাচ্ছে। যেহেতু এখন আমরা জানি যে আপনার নমিনেশন পেপার দেওয়া হয়েছে, কিছু ক্যান্সেল হয়ে গেছে, সেগুলো আবার অ্যাপিল হবে। এগুলো সব কিছু স্বাভাবিক প্রক্রিয়া। তো এখন নির্বাচন কমিশন প্রায় মাঝে মাঝে নির্বাচন নিয়ে অনেকগুলি চ্যালেঞ্জের কথা বলেন, আবার আজকেও আবার বলতে দেখেছি যে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নাই, কোনো অসুবিধা নাই। তো এগুলো ঠিকই আছে, কিন্তু অনেক কিছু বলার পরও শঙ্কা কিন্তু থেকে যায়, নানা কারণে থেকে যায়। সেটা হচ্ছে যে দেখেন, আপনি এর মধ্যে আমরা দেখেছি যে দুইটা বড় পরিবর্তন মানে কি, রাজনীতিতে দুইটা বড় ধরনের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। এটা রাজনীতিতে প্রভাব কতটুকু পড়বে কি পড়বে না, সেটার একটা ভিন্ন একটা আলোচনা থাকতে পারে, সেটা আরেকটা। এবং তারেক রহমান সাহেব, যিনি 17 বছর বিদেশে ছিলেন, আপনার যাকে জোর করে মানে দেশ থেকে পাঠিয়ে দিয়ে মানে অনেকটা বাধ্যতামূলকভাবে উনি নির্বাসনে ছিলেন, উনি ফিরে এসেছেন। সব মিলিয়ে রাজনীতির মাঠে অনেক হিসাব নিকাশও আমার মনে পাল্টে যাচ্ছে। তো এখন যেটা দেখছি, আপনি যেটা বলছেন যে আইন শৃঙ্খলা, এখন প্রত্যেক নির্বাচনে, যে নির্বাচনটা আপনি জানেন যে গত 16, 17, 18 বছরে বাংলাদেশে কোনো নির্বাচন বলে কোনো কিছু ছিল না, নির্বাচন ব্যবস্থা বলে কোনো ছিল না। এবং এই অবস্থার মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনটা বর্তমানে যে সরকার আছেন, ওনার যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বারবারই বলেছেন যে এটা একটা উৎসবমুখর নির্বাচন হবে, এটা একটা ঐতিহাসিক নির্বাচন হবে। অন্যান্যরা বলেছেন, আবার রাজনৈতিক দলগুলোর মানে কাছ থেকেও আমরা নির্বাচন, যেমন আজকেও আমরা দেখেছি যে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচন নিয়ে তেমন কোনো শঙ্কা নেই, মানে নির্বাচনটা হচ্ছে, আমরা এইভাবেই ভাবি। অন্যান্য রাজনৈতিক দলগুলো মাঝে মাঝে কিছু দেখা যায়, যেমন আবার ওই যে আপনার এনসিপির একজন নেতা বলছেন যে প্রশাসন, নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি বলছেন যে প্রশাসন বিএনপির দিকে হেলে গেছে। এই যে নানা কথা আসছে, এগুলো আসলে থাকবে। আমার কথাটা হচ্ছে যে নির্বাচনকে কেন্দ্র করে যে আইন শৃঙ্খলা রক্ষার যে বিষয়টা, এটা কিন্তু একটু
এটাই আমার মনে হয় অনেকটা একটা বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশন বলেন এই নির্বাচনের জন্য। সেটা হচ্ছে আপনি আমরা জানি যে কয়েকদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে একটা বিজিবির একটা অনুষ্ঠানে বলেছেন যে সীমান্ত দিয়ে অনেক অস্ত্র ঢুকছে এবং যেই অস্ত্রগুলি গত অভ্যুত্থানের সময় মানে মানে লুট হয়ে গেছে সেগুলো কিন্তু উদ্ধার হয়নি আমরা জানি। তো এগুলো তো একটা চ্যালেঞ্জ, এই অস্ত্রগুলো তো কারো না কারো কারে আছে। আবার সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে, অফিসিয়ালি স্বীকার করা হচ্ছে। তো তাহলে এই যে অস্ত্রগুলি ঢুকছে এগুলো কিন্তু বাংলাদেশে যাতে এইগুলোর অবৈধ অনুপ্রবেশ না ঘটে সেটার তো দায়িত্ব সরকারের। তো কিন্তু সেটা উনি এই রোগী না যে উনি বলছেন যে ঢুকছে, তাহলে তো ওনার দায়িত্ব হচ্ছে যে সরকারের একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে বা সরকারের এগুলো ঠেকানো, বাংলাদেশে অবৈধ অস্ত্র কেন ঢুকবে, এবং অ্যাট দ্য সেম টাইম যে অস্ত্রগুলি অলরেডি মানুষের কাছে আছে, যাদের কাছে আছে, তাদের কাছ থেকে এগুলো উদ্ধার করে, সেগুলো উদ্ধার হয়নি। তো কাজে এগুলো একটু কিছুটা সংকট তৈরি করে যে আগামী নির্বাচনটা সহিংস হবে কিনা। যে কেউ তো করতে পারে, কারণ এখানে এক একটা নির্বাচন রাজনৈতিক দলগুলি ছাড়াও তো এই নির্বাচনটা যাতে না হয় সেই ধরনের শক্তিও কিন্তু এখানে কাজ করছে। আপনাকে ধন্যবাদ। আসবো আপনার কাছে ডক্টর আমিনুল ইসলাম। বাংলাদেশের এই নির্বাচন পূর্ব পরিস্থিতি কেমন দেখছেন, নির্বাচন কেমন আশা করেন? জি, ধন্যবাদ আপনাকে এইখানে একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে কি কাঙ্ক্ষিত নির্বাচন যে কথাটা আপনি বলছিলেন, এটি কিন্তু কাঙ্ক্ষিত নির্বাচন অবশ্যই বটে। সেটা আপনি যেই দল মত পথের মানুষের কথা বলেন তাদের জন্য কিন্তু অবশ্যই এটা কাঙ্ক্ষিত নির্বাচন। বিশেষ করে আপনি যখন তরুণ প্রজন্মের কথা বলবেন, এমনকি তরুণ প্রজন্ম না, যারা তারুণ্য পার হয়ে গেছে, বিশেষ করে 35 কিংবা তার ঊর্ধ্ব যারা আছে, 36-37 বছর বয়স যাদের, তারা হয়তো সত্যিকারের একটা ভোট এখনও দিতে পারেনি, কারণ গত 17-18 বছরে কোনো নির্বাচন ছিল না। তো সুতরাং সেক্ষেত্রে ভোট দেওয়ার যে ব্যাপারটা, আমি আমার ইচ্ছে মতো ভোট দিব, যাকে ইচ্ছে দিই সেটা, সেই কাঙ্ক্ষিত যে ব্যাপারটা সেটা আপনি কখন বুঝতে পারবেন জানেন? আপনি যখন রাস্তায় বের হবেন, আপনি একটা দোকানে কারোর সাথে কথা বলছেন বা যে কারোর সাথে কথা বলছেন, তারা জিজ্ঞেস করবে নির্বাচনটা কি হচ্ছে। এই কথাটা তো এমনি এমনি জিজ্ঞেস করার কথা না, কারণ সে ভোট দিতে চায়। কিন্তু তার মাঝে এই কনফিউশনটা তৈরি এতদিন পর্যন্ত ছিল, এখন আস্তে আস্তে সেটা কমছে, কারণ এখন আমরা দেখতে পাচ্ছি তফসিল ঘোষণা করা হয়েছে, দলগুলো তাদের মতো করে আবার তাদের যেই প্রার্থী আছে সেগুলো ঘোষণা করেছে। সুতরাং সেই কনফিউশনটা চলে গেছে, কিন্তু তারপরেও দেখবেন যে নির্বাচন নিয়ে কিন্তু কথা হচ্ছে, অর্থাৎ নির্বাচন যে কাঙ্ক্ষিত সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে নির্বাচনটা আসলে জনগণের যেই আসলে এক ধরনের রায় বা প্রতিফলন, এই জন্যই তো আমরা আসলে নির্বাচন করি। গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা কি করি, মানুষ যেটা চায় সেটার প্রতিফলন আমরা দেখতে চাই নির্বাচনে ভোটাধিকারের মাধ্যমে, তাই তো? সেই প্রতিফলনটা কি ঘটবে কিনা, সেখানে সংখ্যা কি এখনও আছে কিনা নাই, সেটা নিয়ে কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন। কেন করতে পারেন? কারণ আমরা এর মাঝে দেখেছি যে অবশ্যই আমরা একজন প্রার্থীকে, মানে সম্ভাব্য প্রার্থীকে দেখেছি যে হত্যা করা হয়েছে ঢাকায় প্রকাশ্য বা দিবালোকে, এবং এখন অনেক প্রার্থীরা কিন্তু গানম্যান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এটাও কিন্তু সত্য। সুতরাং সেই জায়গাতে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ব্যাপারটা, সেটা কিন্তু যে পুরোপুরি এখনও যে নিয়ন্ত্রণে আছে সেটা আমার মনে হয় না। কেন মনে হয় না সেটা আমি আপনাকে একটু ব্যাখ্যা করি। ধরুন একজন প্রার্থী, এবং সে স্বতন্ত্র প্রার্থী, ঠিক আছে, ঢাকা থেকে সে নির্বাচন করছে, এবং সেই প্রার্থী নিজেই বলছে যে আমি শঙ্কার মাঝে থাকি এবং আমাকে অনেক লোক নিয়ে ঘুরে বেড়াতে হয় যখন আমি কিনা ক্যাম্পেইনে যাই। তো এটা যখন একজন প্রার্থী বলে, সেই ধরুন স্বতন্ত্র প্রার্থী, সে বলছে, সুতরাং তার মাঝে এক ধরনের শঙ্কা আছে যে কেউ হয়তো তার কোনো রকম ক্ষতি করতে পারে। এটা তো রাষ্ট্রের দায়িত্ব, এবং যারা নির্বাচন করবেন, নির্বাচন কমিশন, তাদেরও দায়িত্ব। আবার একটা কথা বলি, নির্বাচন কমিশনার যখন আমাদের তফসিলটা ঘোষণা করেছেন, তিনি কিন্তু বলেছেন যে তফসিল ঘোষণার পর থেকে আর মানে যে আপনি আন্দোলন করতে পারবেন না, জমায়েত করতে পারবেন না। আমরা জানি ঢাকার রাস্তা থেকে শুরু করে, শুধু ঢাকা না, এমনকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিদিন প্রতিবাদ সমাবেশ হচ্ছে। গতকালও হয়েছে, আমরা এর আগের দিনও দেখেছি, এবং আমরা আরও আজকেও হয়তো হচ্ছে কোথাও, এবং হচ্ছে। সুতরাং নির্বাচন যত আমাদের সামনের দিকে আসবে, এই প্রতিবাদ সমাবেশ কীভাবে কমাতে হবে, বা তাদেরকে কেন দাঁড়াতে দেওয়া হচ্ছে, বা এখন আপনি বলবেন গণতান্ত্রিক ব্যবস্থায় তো দাঁড়াতে দেওয়া হয়, কিন্তু আমরা তো একটা নির্বাচনকালীন পরিস্থিতির মাঝে আছি। সেখানে তো বলা হয়েছে যে এখন এই ধরনের সমাবেশ করা যাবে না, তাহলে কেন দিচ্ছেন? তাহলে এটা তো এক ধরনের কন্ট্রাডিক্টরি ব্যাপার না? তার মানে কি আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্বাচন কমিশনের কর্তৃত্ব নাই? আমি সেই প্রশ্নটা সরাসরি করছি না, কিন্তু এই ধরনের সন্দেহের উদ্বেগ তো থেকেই যায় যে এই বাহিনীগুলোর উপর নিশ্চয়ই কর্তৃত্ব নাই, কিংবা তারা এখনও কর্তৃত্ব নিতে চাইছে না। কিছু না কিছু তো একটা তো অবশ্যই আছে, নইলে এরা দাঁড়াচ্ছে কি করে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি না চায়, আপনি কিন্তু দাঁড়াতে পারবেন না। আপনি কি গিয়ে দাঁড়াতে পারবেন ওখানে? তাহলে তাদেরকে তো দাঁড়াতে দেওয়া হচ্ছে, এবং আপনি যখন এটা দিচ্ছেন, যে কোনো সময়
যে কোনো মোমেন্টে কিছু একটা ঘটে যেতে পারে, নির্বাচন পিছিয়ে যেতে পারে। এটা কি কেউ চায়? আমাদের তো একটা কাঙ্ক্ষিত নির্বাচন, আমরা তো চাচ্ছি নির্বাচনটা হোক। তাহলে এদেরকে যে প্রতিদিন দাঁড়াতে দেওয়া হচ্ছে, এটি কিন্তু আপনি মনে রাখবেন, আপনি যখনই একটা জমায়েত কখনো হচ্ছে নির্বাচনকালীন সময়ে, যেটা কিনা আন্দোলন বলা হচ্ছে বা প্রতিবাদ, সেটা করা যাবে না। নির্বাচনে যখন এখনও কিন্তু ফর্মালি কিন্তু তফসিল অনুযায়ী কিন্তু আপনি এখনও কোনো রকম প্রচার প্রচারণা করতে পারেন না, সেটা নেই। যখন আপনার ওই শেষ 2 সপ্তাহ না বোধ হয় 21 তারিখ থেকে 12 দিনের বোধ হয় একটা সময় ফ্রেমওয়ার্ক বেঁধে দেওয়া হয়েছে, তখন আপনি করবেন। কিন্তু এখন যে সময়টা যাচ্ছে, যেখানে প্রার্থীদের বৈধতা অবৈধতার ব্যাপার আছে, এবং আপনারা জানেন বিভিন্ন বড় দলগুলো, আমি বিশেষ করে যেহেতু বিএনপির রাজনীতি আমি দীর্ঘদিন ধরে ফলো করছি, বড় দলগুলো অনেক রকম সমস্যা থাকে, আপনি সেটা জানেন। কারণ সেখানে দেখবেন যে কিছু কখনো বিদ্রোহী প্রার্থী থাকে, কখনো আবার নিজেদের মধ্যে অসন্তোষ থাকে, সেগুলো তাদেরকে দূর করতে হয়, এই সময়ের মধ্যে কিন্তু সেটা করতে হবে। এখন সেই দলটির বড় প্রধান এসছেন, তার তিনি দেখবেন, কিন্তু এর মাঝে যদি আপনার এই প্রতিবাদ সমাবেশ থাকে, অনেক কিছু ঘটে যেতে পারে এখানে, যেটা কিন্তু আপনারা দিচ্ছেন, রাষ্ট্র দিচ্ছে, নির্বাচন কমিশন দিচ্ছে, না আইন শৃঙ্খলা পরিস্থিতি কে দিচ্ছে জানি না, কেউ না কেউ তো দিচ্ছে। গতকালও তো হয়েছে, এক বাবার বুকের মাঝে শিশু নিয়ে বসে আছেন, শিশুকে কোলে নিয়ে বসে আছে, তাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এখন আপনি বলবেন যে এটাকে কেন, কেউ বলবে যে হচ্ছে এই কাজটা আপনি কেন করেছেন, শিশু বাবার বুকের মাঝে আছে, এটা তো করা ঠিক হয়নি। অবশ্যই এটা ঠিক হয়নি। তাহলে আপনার কথা হচ্ছে আপনি তাদেরকে দাঁড়াতে দিলেন কেন? দাঁড়াতেই তো দেওয়া উচিত হয়নি। এখন তো নির্বাচনকালীন সরকার চলছে, তো আইন শৃঙ্খলা তো সে জায়গাটায় অবশ্যই আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি প্রশ্ন তুলব, দায় সরকারের এবং অবশ্যই নির্বাচন কমিশন। ধন্যবাদ আপনাকে। আরাফাতুর রহমান আপেল, সরকার যদি নিরপেক্ষভাবে কাজ করে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একযোগে কাজ করে, হঠাৎ যে এখন এই নির্বাচনকে কেন্দ্র করে, এই একটু আগে যে ভাই বলে গেলেন, নির্বাচন কেন্দ্র করে এখানে ওখানে যে দুর্ঘটনা ঘটছে, এই দুর্ঘটনা যদি আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করে আইনের আওতায় না নিয়ে আসতে পারেন, তো ভবিষ্যতে এর চেয়ে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটবে। এবং একটা গ্রুপ আছেই, তারা কখনো চাবে না বাংলাদেশে একটা সুন্দর, সঠিক, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাই আমি মনে করি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতীয় সংসদ ইলেকশন হবে এই 2026-এ। যে সেটা যদি সত্যিকারই উনি বাস্তবায়ন করতে চায়, আমার মনে হয় যারা বিভিন্ন রাজনৈতিক বড় বড় দল আছে, তাদের সঙ্গে বৈঠক করতে হবে, বসতে হবে, এবং বাংলাদেশের যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে তাদের কাছে বসতে হবে, এবং তাদেরকে কঠিনভাবে নির্দেশ দিতে হবে যে আইনের ঊর্ধ্বে কেউ না, অন্যায় যেই করুক, যে দলই করুক, এই অন্যায়কারীকে যেন অতি সত্বর আইনের আওতায় নিয়ে আসা হয়। কিন্তু আমি বিশ্বাস করি পুরোপুরি এখনও দেশে আইন শৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণ নেই। হয়তো আগামীতে নিয়ন্ত্রণ আসতে পারে, কিন্তু এর জন্য কঠিন ভূমিকা রাখতে হবে বর্তমান সরকারের যারা উপদেষ্টা আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন, এদের ভূমিকা সবচেয়ে বেশি রাখা লাগবে। কারণ সাধারণ মানুষ যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে যেন ভোট দিতে পারে, এটার দায়িত্ব কিন্তু বর্তমান সরকারের। এবং আমি ইলেকশন কমিশনার গতকাল দেখেছি, তারা যেটা বলছে যে যৌথ বাহিনী তারা নামাবে দেশে। যৌথ বাহিনী যখন দেশে নামবে বা কাজ করবে, তখন সাধারণ মানুষ দেখবেন যে সে নিজেই সুন্দরভাবে চলাফেরা করবে, অন্যায় তো দূরের কথা, অন্যায় থেকে বিরত থাকবে, এবং সে নিজে ভালোভাবে চলাফেরা করবে, এবং যারা ক্যান্ডিডেট তারাও নিয়মমাফিকভাবে চলবে। যখন দেখছে যে বাংলাদেশে একেবারে এক অন্যায় চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে, তার কোনো সঠিক কোনো প্রকার তদন্ত নেই, কোনো প্রকার আসামি গ্রেপ্তার নেই। হাদিকে যে হত্যা করা হয়েছে, আমরা শুনছি যে তার বিচার প্রক্রিয়াধীন। আজ পর্যন্ত কিন্তু সরকার সঠিকভাবে কোনো আসামিকে গ্রেপ্তার করে বলতে পারেনি যে ইনি হাদির হত্যার ইনি প্রকৃত আসামি। যদি একটা নির্বাচন ক্যান্ডিডেট যদি কোনো সন্ত্রাসী দ্বারা আহত হয় বা নিহত হয়, আর বিচার যদি সুবিচার না হয়, তাহলে তো আরও যারা ক্যান্ডিডেট আছে তাদের ভিতরে ভীতু কাজ করবে। কেমন করে বুঝবো যে বাংলাদেশে আইন সংস্থাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে? ধন্যবাদ আপনাকে। সৈয়দ নাসির, আপেল সাহেব যে কথাগুলো বললেন শেষ দিকে, যে যদি একটা হত্যার বা আক্রমণের বিচার না হয়, তাহলে বাকিরা তো শঙ্কায় থাকবে। সেই শঙ্কা নিরসনের উদ্যোগ কি দেখছেন? আইন শৃঙ্খলা সবসময় একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ একটা রাষ্ট্রের জন্য, কিন্তু বিগত 5ই আগস্টের বিপ্লবের পর থেকে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেই ভালো ছিল না। আমরা বলতে পারি যে সন্তোষজনক তো ছিলই না। এখন সামনে নির্বাচন, পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ারই কথা, এটাই হচ্ছে সঙ্গত।
এবং আইনশৃঙ্খলা বিষয়টা তো একটা বড় ব্যক্তিমূলক ব্যাপার। এটাকে টোটাল এখন যেমন আমরা ঢাকাতে চলাফেরা করা খুব দূর হয়ে গেছে, কারণ কখন কোন বিক্ষুব্ধ অংশ কোন রাস্তার কোন অংশ দখল করে আপনার চলাচল ব্যাহত করতেছে আমরা কেউ জানি না। আপনার রোববারে ফার্মগেট, শাহবাগ, বাংলা মোটর সব বন্ধ, মিরপুর 10 সব দিকে মিরপুর 10, রাইট। অর্থাৎ আমি জানি না শব্দটা সঠিক কিনা, এটাকে বলা হয় এই গভর্নমেন্টটা আসলে প্রথম থেকেই একটা অনুপস্থিত গভর্নমেন্ট সিনড্রোম বলে একটা কথা আছে। এই গভর্নমেন্টটা ভাইব্রেন্ট না। দুই, সরকার বারবার বলছে যে বিপ্লবের সময়, অভ্যুত্থানের সময় যে সমস্ত থানা থেকে অস্ত্র বের হয়ে গেছে তা এখনও পুনরুদ্ধার হয়নি। তাহলে আইন শৃঙ্খলা আসলে কেমন থাকবে, কতটুকু ভালো থাকবে? সর্বোপরি নির্বাচন, এই নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া হতে যাওয়া একটি নির্বাচন। তাহলে আওয়ামী লীগ বাংলাদেশের অবশ্যই একটা বিদ্যমান কাঠামোয় আওয়ামী লীগ এটা বাংলাদেশের অন্যতম বড় বিরোধী দল, এটা অস্বীকার করার কোনো জো নেই। তো এখন ও কি চাবে নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়ে যাক? চাওয়ার তো প্রশ্ন না। এখন সরকারের মধ্যে এই ভাইব্রেশনটুকু দেখছি না। বিদ্যমান যে আমাদের যে বিপ্লব পরবর্তী যে সময়টা অস্থির সময়, হ্যাঁ, এবং আমরা ইংলিশে এটাকে কমন বলে ভোলাটাইল, ইটস এ ভেরি ভোলাটাইল টাইম। কেউ কোনো কিছু প্রেডিক্ট করতে পারতেছে না। আমরা আসলে ব্যবসায়ীরাও দেখছি, বিজনেস বডি থেকে কথা বলছি, আমরা ব্যবসায়ীরাও দেখছি যে এখন ঢাকাতে চলাফেরা কমপ্লিটলি আনসার্টিন। কখন কোথায় কোন জায়গায় আপনি আটকে যাবেন কেউ জানে না। অনবরত ইউনিভার্সিটির স্টুডেন্টরা, তেজগাঁও কলেজের স্টুডেন্টরা, তিতুমির কলেজের স্টুডেন্টরা, 60টা কলেজের ইউনিভার্সিটি কী না করছে ঢাকায়। তো গভর্নমেন্টের যে উপস্থিতি আমরা আইন শৃঙ্খলার মধ্যে দিয়ে দেখতে পাই, সেটা এই সময় আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এখন সামনে নির্বাচনের সময় কি দেখতে পাবো আমরা কেউ জানি না। পরিস্থিতি আসলে হতাশজনক। ধন্যবাদ আপনাকে কামাল উদ্দিন সবুজ। আসলে কি পরিস্থিতি হতাশাজনক? না, কিছুটা শঙ্কার কারণ তো রয়েই গেছে। আমি যেটা বললাম, এখন মনে করেন নির্বাচনের আর 2 মাস সময়ও নাই, এবং এই 2 মাসকে সামনে রেখে যেমন এর মধ্যে দেখেন কালকেই একটা ঘটনা, কক্সবাজারে একজন বীর প্রার্থী জনাব শাহজাহান চৌধুরী ওনার নাম, উনি এর আগেও একাধিকবার আপনার সংসদ সদস্য নির্বাচিত, উনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং কাপড়ে পাঠানো হয়েছে। তো এর আগে আমরা দেখলাম যে বেশ কয়েক সপ্তাহ আগে যখন নির্বাচনের মোটামুটি প্রস্তুতি চলছে এবং নমিনেশন হয়ে গেছে, চট্টগ্রামের আরেকটি আসনের একজন আপনার বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ নাম ওনার, উনাকে কিন্তু আক্রমণ করা হয়েছিল প্রথমে তফসিল ঘোষণার পরপরই। এর মধ্যে ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনা আমরা দেখেছি, উনি নিজেও একজন প্রার্থী ছিলেন। এর মধ্যে আরও কতগুলি ঘটনা ঘটেছে। তাহলে এই যে এই যে মানে সবচেয়ে বড় রাজনৈতিক দল যেটা, ওই দলেরই কয়েকজন প্রার্থীর এই অবস্থা হয়েছে। এবং আমি দেখলাম তারেক রহমান সাহেব আপনার শাহজাহান চৌধুরীকে ভয় না পাওয়ার সাহস জুগিয়েছেন। তো এটা তো আসলে এই ধরনের ঘটনা ঘটলে তো বাংলাদেশে এর মধ্যে কতগুলি ঘটনা তো ঘটেছে। ওসমান হাদি রাজধানীতে হত্যাকাণ্ডের শিকার হয়ে গেছে। কাজে নিরাপত্তাটা তো শুধু নির্বাচন কেন্দ্রিক না, এটা সবসময় থাকছে, সার্বজনীন নিরাপত্তা সবসময়। এটা খালি আপনার একজন সংসদ সদস্য উনি প্রার্থী হয়েছেন ওনার নিরাপত্তা দিতে হবে বা সেটা তা না, প্রত্যেকটা নাগরিকেরই তো নিরাপত্তা দিতে হবে। সংখ্যাটা তো ওই জায়গার মধ্যেই। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে যখন বলেন যে আপনার সীমান্ত দিয়ে আপনার অস্ত্র ঢুকছে, এটা তো উনি বলতে পারেন না সেভাবে। আসলে এটা তো বলা উচিত, সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে, তাহলে ওনার সীমান্তরক্ষী বাহিনী তো তার বিজেপিটা কোথায়, তারপরে আমাদের অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা, এগুলো তো কতগুলি দায়টা তো নিজের উপরে এসে পড়ে। তাহলে এই যে ঢুকে পড়লো, কী পরিমাণ ঢুকছে এটাও তো জানে না, আমরাও জানি না। তাহলে এই অস্ত্রগুলি কাদের হাতে যাচ্ছে, তো এগুলো নিয়ে তো শঙ্কিত হওয়ার কারণ রয়ে গেছে। এই যে মানে আমরা চাইবো না, আল্লাহ না করুক, মনে করেন এই যে যত নির্বাচন ঘনিয়ে আসবে এরকম অনাকাঙ্ক্ষিত আরও যদি 2-4টা ঘটনা ঘটে, তাহলে তো এটা নির্বাচনকেই আপনার মানে বড় ধরনের বাধাগ্রস্ত করে ফেলবে। মানুষ সব স্কুইজ করে যাবে, তো আপনার নির্বাচনের প্রচারণা স্কুইজ করে যাবে, মানুষের মধ্যে এক ধরনের ভয় ঢুকে যাবে। আপনার তখন ভোটারদের মধ্যেও আপনার ভয় ঢুকে যেতে হবে। মানুষ তো একটা নির্বাচন, তো এই ধরনের নির্বাচনটা একটা উৎসবমুখর নির্বাচন হতে হয়, যারা স্বতঃস্ফূর্তভাবে আপনার কেন্দ্রে যাবে, রাজনৈতিক দলগুলি যারা প্রার্থী হয়েছেন, এটা একটা উৎসব। এখন ওইটার মধ্যে যদি
আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা যদি সঠিক মানে ঠিকমতো না থাকে তাহলে তো এই জিনিসটা করতে পারবে না। এবং এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেটা বারবার বলছেন, উনাদেরকে এখনো সময় আছে, অনেক কিছু করার বাকি রয়ে গেছে। এগুলো এভাবে কথা না বলে সত্যিকার অর্থে নির্বাচনটা যাতে সত্যিকার অর্থে হয়, শুধু নির্বাচন না, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, মানুষ যাতে ঘরের বাইরে গেলে আবার নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে, যেখানে যেখানে সেখানে মানুষ আটকায় যাচ্ছে, যেটা বলা হচ্ছে, সব কিছু মিলিয়ে তো একটা হজবরল হয়ে যাবে। তো কাজেই প্রতিটা দিন যে সামনে যাচ্ছে, কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। কাজেই আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর এখানে কিন্তু ভূমিকা আছে, তারাও কিন্তু এটা করতে হবে, না হলে পারবে না, একা সরকারের পক্ষেও সম্ভব না। ডক্টর আমিরুল ইসলাম, হজবরল পরিস্থিতি থেকে বের হতে কি করণীয় সরকার? ধন্যবাদ আপনাকে। আবার আমি একটা কথা বলি, এখনও সময় আছে, উনি বলছিলেন, আমি সময়টা হিসাব করছিলাম, যদি প্রিসাইসলি বলি বোধ করি 38 ডেজ, মানে 38 দিন বোধহয় সময় আছে আমাদের হাতে, বা এরকমই হবে সময়টা। গত 1.5 বছরের যেই সময়টা আমরা পার করে এসেছি সেই সময়ের সাথে যদি তুলনা করি তাহলে 38 দিন খুব একটা লম্বা সময় না। এখন কাঙ্ক্ষিত এই নির্বাচনটা যদি সংখ্যায় মানে এক ধরনের সংখ্যা যদি থাকে, আমি প্রার্থীদের সংখ্যার কথা বাদই দিলাম, যেখানে ব্যাপারটা হয় কি জানেন, আমি আমার ব্যক্তিগত যে অ্যানালাইসিস সেটা যে কী বলে জানেন, নির্বাচন যত আগাবে এমন একটা পরিস্থিতি নির্বাচন কিন্তু হয়ে যাবে, কিন্তু পরিস্থিতিটা যদি এমন হয় যেখানে পরিস্থিতিটা সৃষ্টি করা হবে কোনো না কোনোভাবে স্টেজ, যেখানে সাধারণ ভোটাররা ভোট দিতে সংখ্যা মানে তারা সংখ্যা মানে তাদের মধ্যে এক ধরনের সংখ্যা থাকবে যাবো নাকি আমি ওই কেন্দ্রে, সেটা যদি হয় তাহলে কোন দলটার ক্ষতি বেশি। একটা বাংলাদেশে এখন কিন্তু একটা পোলারাইজেশন হচ্ছে, যেহেতু আওয়ামী লীগ নেই, উনি কথা বলছেন যেহেতু আমি আওয়ামী লীগটা নাই আমি ওটাকে বাদ দিয়েই বলছি, এখন তো দুটো দলের মধ্যেই হচ্ছে জোট হয়ে গেছে, বিএনপি এবং মূল যেই প্রতিদ্বন্দ্বিতা আমি ধরে নিলাম জামাত এক ধরনের জোট। তাহলে আমরা কিন্তু সবাই জানি, এটা কিন্তু আপনাকে মানতেই হবে, জামাত একটা দল, এটা কিন্তু রেজিমেন্টেড দল, এবং এদের যেই মানে সমর্থক আছে তারা কিন্তু একদম হার্ডকোর সমর্থক। এখন ধরেন আপনার এলাকায় নির্বাচন হলো না, মানে হচ্ছে কিন্তু সেখানে সংখ্যা কাজ করছে, আপনি ভয়ে যাবেন না, তাহলে বিএনপি যে হাজার হাজার লাখ লাখ ভোটার যারা আসলে বিএনপিকে ভোট দিতে চায়, তারা কিন্তু ওদের মানে কর্মীও না, জাস্ট শুধু ভোট দিবে, ভোটার সমর্থকও না, তারা মনে করছে যে না আমরা বিএনপিকে ভোট দিলে দেখি এবার কী করে, তারা কিন্তু ভয় পাবে। এক্ষেত্রে তাহলে কোন দলটার ক্ষতি হবে বেশি? সংখ্যাটা যখনই হবে তখন এই দলটা বিএনপির কিন্তু ক্ষতিটা বেশি হবে। সুতরাং এই যে সংখ্যার জায়গাটা উনি বলছিলেন যে সংখ্যার জায়গা কিন্তু অলরেডি তৈরি হয়ে আছে, কারা তৈরি করলো? সরকার কোথায়? সরকার কি কোনো দায় নেই এখানে? ওনারা 1.5 বছর ধরে করলেন কি এতদিন? এখন এই 38 দিন ওনারা কী করবেন? ওনারা 38 দিনে কি বিরাট ভালো কিছু করে ফেলবেন যে ওনারা মানুষ? ধন্যবাদ আপনাকে। 38 দিনের মধ্যে ভালো কিছুই করতে হবে যদি সুষ্ঠু নির্বাচন করতে হয়। আরফাতুর রহমান আপেল, এই 38 দিনের মধ্যে সরকার বা যে কয়দিন আছে এই কয়দিনের মধ্যে সরকার কি পদক্ষেপ নিলে নির্বাচনটি গ্রহণযোগ্য এবং সবার কাছে উৎসবমুখর হবে? সরকার চাইলে সম্ভব। সরকার যদি আন্তরিকভাবে চায় দেশে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে, সরকার চাইলে সম্ভব। এর জন্যে আপনার এই বিভিন্ন দলের, বিশেষ করে বিএনপি, জামাত বা আরও যেগুলো দল আছে তাদের যে নেতৃবৃন্দ, প্রধান নেতৃবৃন্দ, তাদের নিয়ে এই বর্তমান সরকারের আলোচনা করা উচিত এবং আইন সংস্থা প্রয়োগকারীর সাথে আলোচনা করা উচিত, 3 বাহিনী প্রধানদের সাথে আলোচনা করা উচিত। কারণ এই একটা সময় এসেছে বাংলাদেশের জনগণ এবং তরুণ প্রজন্ম অধীর আগ্রহভাবে চেয়ে আছে যে এইবারই সুযোগ এসেছে সুন্দর, সঠিক এবং নিরাপত্তা যদি দিতে পারে সরকার, আমার মনে হয় সবাই ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে। এটাকে যদি বাস্তবায়ন রূপ দিতে চায় তাহলে অবশ্যই ওই দলগুলোর যারা প্রধান এবং অন্যান্য দলের যারা প্রধান এবং সরকারের উপদেষ্টা এবং আইন প্রয়োগকারী সংস্থার যারা প্রধান, তাদেরকে নিয়ে বৈঠক করে সবার আলোচনা নিয়ে যদি তারা একটা সিদ্ধান্তে মানে আসতে পারে, তবেই বাংলাদেশে সঠিক সুন্দরভাবে নির্বাচন হবে, যেমন যে নির্বাচনে সাধারণ জনগণ এবং তরুণ প্রজন্ম। এবারে বিশেষ করে আমরা সবাই চেয়েছি তরুণ প্রজন্ম যারা কোনোদিন ভোট দেয়নি, ভোট কী জিনিস তারা বুঝতেও পারেনি, এইবারই সুযোগ দিয়েছে আল্লাহ, তারা যেন সুন্দরভাবে ভোট দিতে পারে। বর্তমান সরকারের উচিত এই 38 দিনে একটা দিনও যেন নষ্ট না হয়, এটা প্রতিটা দিন কোনো না কোনো দলের সাথে, আইন প্রয়োগকারী সংস্থার সাথে, আপনার বিভিন্ন ধরেন যে যারা আইনজীবী আছে তাদের সাথে বসে একটা সুন্দরভাবে যদি তারা আলোচনা করতে পারে এবং বিগত দিনে আজকের আগে যে কটা মানে এই নির্বাচনকে কেন্দ্র করে হত্যাকাণ্ড হয়েছে, বিশেষ করে যারা নির্বাচন ক্যান্ডিডেট হয়েছে,
তাদের বিচার করতেই হবে, কারণ ওই বিচারের মাধ্যমে যারা ক্যান্ডিডেট আছে তারা বিশ্বাস করবে যে না, এই দেশে অন্যায় হলে তার বিচার হয়। এই সাহসে তারা সুন্দরভাবে নির্বাচন করতে পারবে এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে যে ভোট দিতে পারবে। আপনাকে ধন্যবাদ। এটাই আপনি করতেই হবে যেভাবেই হোক। আপনাকে ধন্যবাদ। সৈয়দ নাসির, আপনাকে দিয়ে শেষ আসলে করব। আসলে নির্বাচনের তো কোনো বিকল্প এখন আর নেই, তাই নয় কি? এক, 2 নম্বর হচ্ছে আমরা বিগত অলমোস্ট 2 বছর 24-এর আগস্ট থেকে নিয়ে 1.5 বছর পার হয়ে গেছি, আমরা অন্তত ব্যবসায়ীরা সবাই অপেক্ষা করছিল একটি নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা রূপান্তর হবে। সেখানেও 2টা ভাগ ছিল, কেউ চাচ্ছিল গতানুগতিক নির্বাচন, কেউ চাচ্ছিল পরিপূর্ণ সংস্কার পরবর্তী নির্বাচন। একটা সংস্কার হতে হবে, কারণ বাংলাদেশের সেই 91 থেকে নিয়ে অদ্যাবধি যতগুলো নির্বাচন হয়ে গেছে প্রত্যেকটা নির্বাচনেই মানুষ মনে করেছিল যে তাদের ভাগ্যের পরিবর্তন হবে, বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন হবে, কিন্তু দুর্ভাগ্য একটাও হয়নি। 91-এর 3 রূপরেখার যে সরকার, নির্বাচন এবং সরকার সেটা বলেন, আর 1/11-এর সরকার বলেন, মানুষের অনেক চাওয়া ছিল যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা গড়ে উঠবে এবং বাংলাদেশে একটা কাঙ্ক্ষিত রূপান্তর সবসময় বৈধ পথেই হবে এবং গণতান্ত্রিক উপায়ে হবে। তো এইবার জুলাই বিপ্লবও মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষাটা তৈরি করেছিল, কিন্তু জুলাই বিপ্লবের যে সরকার, আমি যেটাকে বললাম যে অনুপস্থিত গভর্নমেন্ট সিনড্রোম, আমাদেরকে একাধারে হতাশ করছে। কিন্তু ব্যবসায়ী হিসেবে আমরা আসলে অপেক্ষায় ছিলাম একটা নির্বাচন হোক, সেই নির্বাচনটা আবার যেন তেন যেন না হয়, নির্বাচনটা যেন একটা আপনি কি বলে মানুষের আকাঙ্ক্ষার উপর, যেটা আপনি বলছিলেন কাঙ্ক্ষিত নির্বাচন, আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন, সেখানের জন্য আমরা সংস্কারটাকে অনেকেই গুরুত্ব দিয়েছিলাম যে সংস্কারের মধ্যে দিয়ে একটা নির্বাচন হোক। এখন যদি সরকার, আসলে যে সরকার বিগত 1.5 বছরে ভালো কিছু দেখাতে পারেনি, আপনি সেই সরকার থেকে 38 দিনে ভালো কিছু কেমনে আশা করেন? আমরা ভালো আশা নিয়েই শেষ করতে চাই। সৈয়দ নাসির, আপনাকে ধন্যবাদ। ডক্টর আমিনুল ইসলাম, আরফাতুর রহমান, কামাল উদ্দিন সবুজ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।